ত্রিপুরা হচ্ছে ঐতিহ্য আর প্রকৃতির রাজ্য। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ত্রিপুরার ঐতিহাসিক, ধর্মীয় এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব ভ্রমণ কাহিনী। রাজকীয় স্থাপত্য থেকে শুরু করে নদীর বুকে অপূর্ব এক আইল্যান্ড, প্রত্যেক জায়গার এক নিজস্ব গল্প থাকবে। ত্রিপুরা ভ্রমণ সিরিজের দ্বিতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এক্সপ্লোর করব অফবিট ত্রিপুরা। তার মধ্যে কিছু চেনা জায়গা, কিছু অচেনা জায়গা থাকবে। আর আজকের ব্লগের জন্য আমরা খুবই এক্সাইটেড, কারণ একদম নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে চলেছি। আর আজকে আমরা তাছাড়াও ঘুরে দেখব বিখ্যাত কসবা কালী মন্দির, ত্রিপুরেশ্বরী মন্দির, নীরমহল, ছবিমুড়া থেকে আরম্ভ করে নারকেলকুঞ্জ আইল্যান্ড। আজকের আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ত্রিপুরার বিখ্যাত কালী মন্দির, কসবা কালী মন্দির। জায়গাটার নাম হচ্ছে কসবা, যেটা আগরতলা থেকে প্রায় 1 ঘন্টা ডিস্টেন্সে অবস্থিত। আর এখন আমরা দাঁড়িয়ে আছি আর এক পরিচিত জায়গায়, কমলা সাগরের পাড়ে। এই কমলা সাগর হচ্ছে একটা দিঘি, এর পাশেই রয়েছে কালী মন্দির। আমরা দেখাবো, তার আগে বলে দিই এখানে শীতকালে অনেক পরিযায়ী পাখি আসে, এখন বসন্তকালেও তারা রয়ে গেছে। এখানে অনেকগুলো জলে ভেসে বেড়াচ্ছে, এগুলোকে বলা হয় বালি হাঁস। আর যদি একটু দূরে দেখেন, ওখানে একটা কাঁটাতারের বেড়া রয়েছে, ওপারটাই হচ্ছে বাংলাদেশ। আর এখন এই জায়গাটা আসতে একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এই পাম গাছগুলো দেখুন কি বিশাল আকার, আমরা এখানটা দারুণ এনজয় করছি। তো এই হচ্ছে কমলা সাগরের ঘাট। এবার চলুন একটু মায়ের দর্শন করে আসি। ওই যে দেখা যাচ্ছে মন্দির, তার আগে বলে দিই এটা হচ্ছে মন্দিরের আশপাশে অনেক দোকানপাট রয়েছে, পূজার সামগ্রী আপনারা পেয়ে যাবেন বা বিভিন্ন খাবারের জিনিস পেয়ে যাবেন। ওই দিকে দূরে দেখতে পাচ্ছেন ওখানে পার্কিং আছে, এখানেও টুকটাক গাড়ি পার্ক করা হয়েছে। তো চারিদিকটাই বেশ জমজমাট। তো এই ছিল ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত কসবা কালী মন্দির। খুবই জাগ্রত, যেটা দেখে বুঝতে পারছি অনেক লোকাল মানুষজন এসে পুজো দিচ্ছেন। তার সাথে কিছুটা সময় কাটিয়ে গেলে মন প্রাণ তো শান্তি হয়ই যে কোনো মন্দিরে গিয়ে। আর যতদূর আমরা জানি মন্দিরটা অনেকই পুরানো, প্রায় 500 বছরেরও বেশি পুরানো এটা মন্দির। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে নীরমহল, যেটা ত্রিপুরার আর একটা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন। 3 দিন ধরে আমরা ত্রিপুরায় ঘুরছি, আমাদের একদমই মনে হচ্ছে না যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছি, যেহেতু ভাষা এক এবং কালচারটাও অনেকটা এক। চারিদিকে পরিবেশটাও একই রকম, ধান ক্ষেত রয়েছে, যেমন যেমন হয় এরাও তাই আমাদের কাছে চলে আসে। তো সব মিলিয়ে আমাদের খুব ভালো লাগছে। আর কসবা কালী মন্দির থেকে নীরমহলের ডিস্টেন্স প্রায় 45 কিলোমিটার, যেতে ঘন্টাখানেকের ওপরই সময় লাগবে। তাই যাওয়ার পথে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লে এখানটা বেশ ভালো লাগলো, কি সুন্দর ফুল গাছগুলো রয়েছে। লেখা আছে হোটেল রিলেশন, তো দেখি কেমন রিলেশনশিপ হয় এদের সাথে আমাদের। ত্রিপুরায় এখনো পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি, বেশ ভালো খাচ্ছি। প্রতিটা রেস্তোরাঁতেই চিকেন, মাটন, বিভিন্ন মাছ, এই সমস্ত অপশানস আছে। আমরা নর্মাল থালি নিয়েছিলাম, তার মধ্যে একটা মাছের ভর্তা ছিল, দ্যাট ইজ টু গুড, খুব ভালো, এখনও মুখে লেগে আছে। তো ডেফিনেটলি এই রাস্তায় গেলে হোটেল রিলেশন ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। রিজনেবল প্রাইসে আমাদের যে থালিটা নিয়েছিল সেটা হচ্ছে 90 টাকা দাম। মেলাগড় বাজার থেকে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে নীরমহলের দিকে। আমরা পৌঁছে গেছি নীরমহল, ওই হচ্ছে মেন গেট। ওখানে ছোটো গাড়ির জন্য পার্কিং চার্জ নিল 50 রুপিস। পার্কিং লটে দাঁড়িয়ে আছি। টিকিট কাউন্টার ওপেন হয় সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি। যদি আপনারা বড় বোটে যেতে চান তাহলে পার পার্সন 50 টাকা করে ভাড়া পড়বে। সেখানে ন্যূনতম 40 জন না হলে বোট ছাড়বে না। আর যদি কান্ট্রি বোট, মানে হাতে টানা যে বোটগুলো, সেগুলো রিজার্ভ করতে চান তাহলে 350 টাকা পড়বে। যদি পুরো বড় বোটটাও হায়ার করতে চান তাহলে 2500 টাকা পড়বে। এখন মার্চের ফার্স্ট উইক, এখন লোকজন একটু কম আছে। সিজন টাইমে বা ছুটির দিনে বা উইকেন্ডে যখন প্রচুর লোক আছে তখন বোটের সমস্যা হয় না, বাট এরকম খালি ডেতে এসে কিন্তু ওয়েট করতে হতে পারে। পার্কিং এরিয়ার আশেপাশে কিছু ছোট দোকানপাট আছে, চিপস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এসব বিক্রি হচ্ছে। ওদিকে ডাবও বিক্রি হচ্ছে। আর এই জায়গাটা থেকেই নৌকাগুলো ছাড়ে, মানে বোটগুলো ছাড়ে। ওই দেখতে পাওয়া যাচ্ছে নীরমহল। তো আমরা অপেক্ষা করছি, দেখি কি হয়। এখানে বাইক পার্কিংও আছে।
ফাইনালি আমরা টিকিট পেয়েছি 350 টাকার এই বোটের। পার্সোনালি আমরা নিয়ে নিয়েছি, ওখানে বোটটাও ছাড়ছে, একটা বাস ঢুকলো। আমার অ্যাকচুয়ালি ওই ঘের ঘেরে ওই আওয়াজ হবে ওইটাতে চড়তে একদম ভাল লাগে না, আমার মনে হয় শান্তিটা পুরোই নষ্ট। তার জন্য এটা খুব ভাল লাগে, শান্তিমতো যাচ্ছি। আর টিকিটটা আমি পেতাম না, অনেকে বলে রেখেছিল যারা আমাদের আগে, কিন্তু আমি এই আধ ঘন্টার মধ্যে এতবার কাউন্টারে গিয়ে এত জ্বালিয়েছি যে আমাদেরকে দিতেই হবে দিতেই হবে। ওই যে আসছে বোটটা, আর 5 মিনিট আসবে, 2 মিনিটে আসবে, এরকম করে বলে 4টে বেজে গেলে আর দেবোই না। 3:59 বাজে বলছে ও এসে গেছে, আপনি এখনই দিন বলে জোর জবরদস্তি করে টিকিটটা নিয়েছে। মানে 4টের পর এটা দেয় না, আর বড় বোট 4:30 পর আর দেয় না। ছোট বোট নিলে কিন্তু যেতে অনেকটাই সময় লাগে, যেহেতু ধীরে ধীরে যায়। বড় বোট খুব স্পিডে চলে যাবে, মানে আস্তে আস্তে যাব কিন্তু শান্তিপূর্ণভাবে যাব। আর বিকালের দিকটা আসার একটাই কারণ হচ্ছে এই যে যদি এই বোটে যান তাহলে তো একটু রোদ লাগবেই, কিন্তু এই রোদটা আমাদের অতটা কষ্ট হচ্ছে না, কারণ ওই তাপটা কমে গেছে। এটা হচ্ছে রুদ্রসাগর লেক। আর যখন থেকে বোটে উঠেছি তখন থেকে পাখিদের ডাক শুনতে পাচ্ছি বিভিন্ন রকম, মানে মাছরাঙা পাখি, বক, সারস থেকে আরম্ভ করে অনেক পরিযায়ী পাখিও এখানে শীতকালে আসে। তো কে ডাকছে আমি বুঝতে পারছি না, তবে অনেক আর নাম না জানা অনেক পাখি রয়েছে, কিচিরমিচির করে ডাকছে, সুন্দর মাছ টাছ তুলছে, খাচ্ছে, দেখছি আমরা। খুব ভালো লাগছে এই সময়টা, খুবই মানে মনোরম লাগছে আমাদের। আর এখানে যেটা শুনলাম যে নীরমহল ওয়াটার ফেস্টিভ্যাল হয়, যেটা বর্ষার ঠিক পরে, অগাস্ট সেপ্টেম্বর করে হয়, মানে দুর্গাপুজোর ঠিক আগে আগে। ওখানেই সাঁতার প্রতিযোগিতা, নৌকা দৌড়। আসলে মানে একটা সময় এটাকে নির্মল ফেস্টিভ্যাল আর দুইটা ফেস্টিভ্যাল হতো একসাথে, একটা নৌকাবাজ প্রতিযোগিতা। আচ্ছা, দুইটাকে একসঙ্গে মিলে এখন জল উৎসব নিয়ে নাম ধরে করে রেখেছে। আর এই মহলে যেতে গেলে তো একমাত্র এই নৌকা করে যেতে হবে না, নৌকা করে লাগবে। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এটি তৈরি করেছিলেন। 1930 সালে শুরু হয়েছিল, 1938 সালে শেষ হয়েছে। দাদা বলছেন নাকি 10 লাখ টাকা খরচা হয়েছে, 8 বছর সময় লেগেছে। এবং দাদার মুখেই শুনলাম মহারাজা নাকি একবার রাজস্থানে ঘুরতে গিয়ে ওখানে যে জলমহল দেখেছিলেন, ওখানে খুব ভালো লেগেছিল, ওখান থেকে ইন্সপায়ার হয়ে এটা বানিয়েছেন। তাই দেখুন অনেকটাও দেখতে মানে রাজস্থান এবং মোগল যে স্থাপত্য শৈলী দুটোর সংমিশ্রণে তৈরি, একটু স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে দূর থেকে। অনেকটাই কাছে চলে এসেছি আমরা, পুরোটা আরো কাছ থেকে বুঝতে পারছি। রাজা তো এখানে মাঝে মধ্যে ছুটি কাটাতে আসতেন, যেটা শুনেছিলাম, গ্রীষ্মকালীন ছুটি কাটাতে কাটাতে পরিবার পরিজনদের নিয়ে আসতেন, কখনো মানে আত্মীয় স্বজনও নাকি আসতেন, এই সমস্তই মানে শোনা কথা। যেটা আপনাদেরকে বলছিলাম যে 2500 টাকায় একটা স্পেশাল বোট, এই হচ্ছে সেই বোট। যেখানে বোট আমাদের নামিয়ে দিল কিছুটা হেঁটে এসে, এই হচ্ছে মেন গেট। ভেতরে এন্ট্রি করার জন্য আবার আমাদের টিকিট করতে হবে, পার পার্সন 30 টাকা, না 30 টাকা করে টিকিট। এখানে দেখুন লেখা আছে, রেট চার্টগুলো দেওয়া আছে। যারা ভিডিও শ্যুট করতে চান বা যারা ড্রোন ওড়াতে চান তাদের জন্য একটা চার্জ আছে, আর এখানে ওপেনিং এবং ক্লোজিং টাইমটা দেওয়া আছে। মেন গেট দিয়ে ঢোকার পরই এখানে একটা সুসজ্জিত বাগান রয়েছে, ফুল গাছ থেকে আরম্ভ করে অনেক কিছু গাছ রয়েছে, পাম ট্রি রয়েছে, কি সুন্দর লাগছে এখানটা। এখানে ঢুকেই মনে হচ্ছে সত্যি এটা ছুটি কাটানোরই একটা জায়গা। এখানে একটা ক্যাফেও আছে, জাইকা ক্যাফে। বিভিন্ন হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তার সাথে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস, লজেন্স, এই সমস্ত জিনিসপত্রও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে লেখা আছে সমস্ত কিছু, যে রাজার সাথে কেউ দেখা করতে এলে রাজা কাউকেই নাকি ফেরাতেন না। এবার চলুন আমরা পুরো মহলটা ঘুরে দেখি কোথায় কি আছে। শুনলাম প্রত্যেকটা জায়গাতে কি কি ছিল সমস্ত কিছু লেখা রয়েছে। ভিতরে তো আমরা দেখলাম শয়নকক্ষ, নাচের ঘর থেকে আরম্ভ করে যাবতীয় হয় রাজমহলের মধ্যে সব কিছুই মোটামুটি রয়েছে। তবে এই গার্ডেন এরিয়াগুলো আমাদের বেশি ভালো লেগেছে, যেমন গাছপালা দিয়ে সুসজ্জিত, তার সাথে এখান থেকে যা সুন্দর সানসেট দেখা যাচ্ছে না, জাস্ট মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি এখানে। এখান থেকে সানসেটটা আমরা দারুণ এনজয় করছি। আর এইখানটা দেখুন গার্ডেন করা রয়েছে, যেমনটা বললাম বিভিন্ন জায়গাতে এই মহলের গার্ডেন রয়েছে। এই দিকটা অন্দরমহল রয়েছে, এরকম অনেক জায়গা আছে ছবি তোলার জন্য। আমরা এখন একটু ছাদে এসেছি, ছাদ থেকে পুরো লেকের ভিউটা পাওয়া যাচ্ছে। আর যে ভিউটা আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য সেটা হচ্ছে এটা, কি অপূর্ব লাগছে, ভাষা নেই এটা প্রকাশ করার মতো। চারদিকে পাখির ডাক, সানসেট হচ্ছে, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। নীরমহল এলে হাতে সময় নিয়ে আসুন, সানসেটটা এনজয় করুন,
কি দুর্দান্ত সানসেট এখান থেকে দেখুন একবার। আপনারা যে কোনো ছাদে উঠতে পারেন ছবি টবি তোলার জন্য। ওই যে নিচে গার্ডেন এরিয়া টাইপটা আছে। 40 মিনিটস টোটাল টাইম দেবে আপনাকে বোট, তার মধ্যে সমস্তটা আপনাদেরকে ঘুরে ফেলতে হবে। আমরা এতক্ষণ ওই সাইডটা এক্সপ্লোর করছিলাম, সৈনিকরা যেখানে থাকতেন সেই জায়গাটা হচ্ছে এরকম দেখুন। ঘুরে ফিরে দেখালে একই রকম, আশা করছি বুঝতেই পারছে না। হয় আমাদের বোট দাদাও তারা দিচ্ছেন, যাচ্ছি দাদা। লাস্টে আমরা যাচ্ছি নৌকা বিহার করতে করতে। এই যে ম্যাজিক্যাল দৃশ্য, চারদিক শান্ত, পাখির ডাক, সূর্য ডোবার পরে যে রশ্মি, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। খুব ভালো একটা সময় কাটালাম। আর ভালো সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়, আপনারা জানেন। আর একটু সময় পেলে ভালো হতো। আমাদের এই নৌকা বিহার একদম শেষের পথে, কিন্তু এই দৃশ্যটা ছেড়ে সত্যিই যেতে ইচ্ছা করছে না। ত্রিপুরা সুন্দরী আপনারা সবাই শুনেছেন, কিন্তু এতটা সুন্দর লেকের ওপরে সানসেটের রিফ্লেকশনটা পড়েছে, কি অপূর্ব দেখতে লাগছে একবার দেখুন। দাদা আসি, ভালো থাকবেন, থ্যাংক ইউ। নীরমহল আমাদের ঘোরা হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি উদয়পুরের দিকে। আমরা মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যাব সন্ধ্যাবেলা, ওখানে সন্ধ্যা আরতি হয়, যদি চান্স পাই সেটা দেখব। এখান থেকে প্রায় 40 to 45 মিনিটস মতো আমাদের সময় লাগবে। আমরা এখন এলাম ত্রিপুরার বিখ্যাত মা ত্রিপুরেশ্বরী মন্দিরে। পুজো হচ্ছে, তার আওয়াজও পাচ্ছেন। কথায় আছে যা শেষ ভালো তা সব ভালো। একদম শেষ মুহূর্তে পৌঁছেছিলাম, যেখানে মায়ের পুজো হচ্ছিল, আরতি হচ্ছিল, দেখার সুযোগ পেলাম এবং আপনাদেরকেও দেখালাম। ত্রিপুরাতে এসে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে মায়ের আশীর্বাদ পাওয়া অনেক বড় ব্যাপার। তো খুব ভালো লাগলো এই মহলটা, অনেক মানুষজন এসছেন, খুব শান্তি লাগলো। মুখটা খুব ইনোসেন্ট, বলো কি গো। আজকে আমরা উদয়পুরে স্টে করব। মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আমাদের হোটেল, তো সেদিকেই এখন যাচ্ছি। এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবাসের জায়গা। সন্ধ্যাবেলা তো লাইটের জন্য বেশ কালারফুল লাগছে। গিয়ে চেক ইন করি। আমাদেরকে রুম প্রোভাইড করা হয়েছে সেকেন্ড ফ্লোরে। এই প্যাসেজে অনেকগুলো রুম আছে, চলুন আপনাদেরকে একবার রুমের কোয়ালিটিটা দেখিয়ে দিই। রুম নাম্বার 101। রুমের মধ্যে একটা কিং সাইজ বেড রয়েছে, তার সাথে টেবিল চেয়ার, ফ্যান দেওয়া রয়েছে, এখানে একটা সোফা, টিভি, দুটো ওয়াটার বটল, একটা টেবিল আছে, একটা আলমারি আছে, আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। আচ্ছা, রুমের মধ্যে কিন্তু এসিও আছে। এবার এখানে খাবার দাবারে আসি। ইভিনিং স্ন্যাক্স হিসাবে আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া আর তার সাথে ড্রাই চিলি মাশরুম। দুটোই অ্যাভারেজ খেতে ছিল, চিকেন পকোড়াটা একটু বেশি ভালো খেতে ছিল। আর ডিনারে আমরা নিয়েছিলাম প্লেন রাইস, তার সাথে লাচ্ছা পরোটা এবং কড়াই চিকেন। কালকে আমাদের সকালবেলা প্ল্যান হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির, তারপরে তো এক্সাইটিং পার্টগুলো আসতে থাকবে। এই ব্লগে পুরোটা শেয়ার করবো, তাই ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং। আজকে সকালটা আমরা শুরু করছি মন্দির দর্শন করে। আমরা চলে এসেছি এখন ত্রিপুরার আরও একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ মন্দিরের সামনে। এই হচ্ছে ভুবনেশ্বরী মন্দির, যেটা গোমতী নদীর পাশে অবস্থিত এবং পুরানো যে রাজবাড়ি ছিল এই দিকেই রয়েছে, রাজবাড়ি সংলগ্ন এরিয়ার মধ্যেই রয়েছে। এবং এখানে এখন পুজো করা হয় না, আগে হতো। এবং আগে শুনেছি নরবলিও হতো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধ করেছেন এবং তিনি এই মন্দিরকে কেন্দ্র করেই তার উপন্যাস রাজর্ষি এবং নাটক বিসর্জন লিখেছিলেন। পুরানো মন্দিরের ঠিক পাশেই এই জায়গাটায় ছোট করে একটা মন্দির করা হয়েছে এবং এখন এখানে ভুবনেশ্বরী দেবীর পুজো করা হয়। আজকে শনিবার, মায়ের দিন, প্রচুর ভক্তগণ আসছেন। বলেছিলাম পুজো দেব, পুজোর ডালা নিয়ে চলে এসেছি আজকে। এই ত্রিপুরেশ্বরী মন্দির গোটা ত্রিপুরার মধ্যে অন্যতম একটি তীর্থস্থান। শুধু ত্রিপুরা নয়, গোটা ভারতের মধ্যে, কারণ 51টি শক্তিপীঠের মধ্যে এটি একটি। সতী মায়ের ডান পায়ের বুড়ো আঙুল নাকি এখানেই পড়েছিল এবং এটি প্রায় 1000 বছরের পুরানো মন্দির। তখন থেকে এখনও পর্যন্ত প্রত্যেক দিন পুজো করা হয় এবং এখানে পাঁঠা বলিও দেওয়া হয়। এবং এই মন্দিরের পাশেই রয়েছে একটা পবিত্র পুকুর, যেখানে স্নান করলে, মানে ভক্তজন স্নান করলে নাকি পুণ্য অর্জন হয় বা
ভালো হয় সেরকমও মানা হয়। দিওয়ালির সময়ও নাকি এখানে খুব মেলা হয়, বিশাল ভিড় ভাট্টা হয়, প্রচুর দর্শনার্থী এখানে আসেন, ওই সময় বড় করে পুজো করা হয়। এবং ত্রিপুরার রাজবংশের ইনি ছিলেন রাজ্য দেবী, তাই রাজারাও এনার পুজো করতেন, যজ্ঞ করতেন বিভিন্ন সময়। এবং আপনারাও যদি চান যে কোনো সময় এসে পুজো দিতে পারেন। পুজোর যে টাইমিংটা আছে ওই চার্টটা আমরা স্ক্রিনের উপর দিয়ে দেবো। মন্দিরের আশেপাশে এরকম প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে পূজার সামগ্রী আপনারা কিনতে পারবেন। তার সাথে এখানের প্যারা কিন্তু খুবই বিখ্যাত, যদি বাড়ির জন্য নিয়ে যেতে চান এখান থেকে নিতে পারেন 500 টাকা কেজি। এই হচ্ছে সেই প্রসিদ্ধ কল্যাণ সাগর, যেখান থেকে জল নিয়ে মায়ের পুজো করা হয়। এখানে অনেক বড় বড় মাছ আছে, দেখতে পাচ্ছেন হয়তো, আর তার সাথে কচ্ছপও আছে। 51 শক্তিপীঠে এটা একটা শক্তিপীঠ, বাকি দেখবেন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। 50টা যে শক্তিপীঠ তারই ছোট ছোট প্রতিমূর্তি এখানে স্থাপন করা হবে। এবং একদম ওপর থেকে যদি আপনারা মন্দিরটাকে দেখেন, দেখবেন একটা কচ্ছপের শেপ আপনারা দেখতে পাচ্ছেন, ওইভাবেই কিন্তু এখানে কনস্ট্রাকশন করা হচ্ছে। মন্দিরের পাশেই একটা জায়গায় ব্রেকফাস্ট করছি, এটা হচ্ছে তান্দুরি আলুর পরোটা। এটা প্রথমবার খাবো। ত্রিপুরেশ্বরী ফাস্ট ফুড অ্যান্ড তান্দুর সেন্টার, পুরো পিৎজার মতো খেতে দারুণ খেলাম, ট্রাই করতে পারেন এখানে। ঘড়িতে সময় হচ্ছে এখন 10:10। মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ছবিমুড়ার উদ্দেশ্যে। ছবিমুড়া জায়গাটাকে অনেকে দেবতামুড়া বলেও জানে। এক্স্যাক্টলি 11টা বাজে, আমরা পৌঁছে গেলাম ছবিমুড়াতে। ছবিমুড়া জায়গাটা কিন্তু ত্রিপুরার অন্যতম একটা অফবিট জায়গা। যেরকমভাবে নীরমহল বা মাতাবাড়ি বিখ্যাত, এই জায়গাটা কিন্তু আনটাচড এবং আনএক্সপ্লোরড। পিছনে দেখতে পাচ্ছেন গোমতী নদী। গোমতী নদীর দুই পাড়ে বড় বড় পাহাড়ে খোদাই করা আছে শিল্পকলা, মানে যেটাকে রক কার্ভিংস বলে, প্রায় 1200 থেকে 1500 বছর পুরানো। এবং সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে দেবী দুর্গার প্রায় 20 ফুট একটা বিশালাকার মূর্তি খোদাই করা আছে, যেটা কিন্তু এখানকার মেন আকর্ষণ। এই জায়গাটাকে অ্যামাজন অফ ত্রিপুরাও বলা হয়ে থাকে। প্রচুর পর্যটক এখানে আসেন, বাট সিজন টাইমে, শীতকালে এলে আপনারা অনেক পরিযায়ী পাখিও দেখতে পারেন। বাট একটা প্রবলেম আছে, যখন আমরা মার্চের ফার্স্ট উইকে এসেছি, এখন আমরা অপেক্ষা করছি বোটের জন্য। বোটের খরচটা একটু বলে দিই। এখানে বড় বোট চলে, ছোট বোট চলে। 11-12 জন থেকে শুরু করে 20 জন একটা বোটের মধ্যে। পার পার্সন ভাড়া হচ্ছে 150 টাকা করে। মিনিমাম 14-15 জন না হলে কিন্তু বোট ছাড়ে না। আর যদি বোটটা পুরোটা রিজার্ভ করতে চান তাহলে 2000 টাকা দিতে হবে। এখন আমরা অপেক্ষা করছি, আধ ঘন্টা পরে বড় বোট আসবে, তারপরে আমাদেরকে নিয়ে যাবে। প্রায় 1 ঘন্টা মতো অপেক্ষা করতে হলো। এখন এই জাস্ট বোট এলো, এবার আমরা উঠছি। 11:53 আমরা আমাদের এই নৌকোবিহার স্টার্ট করলাম। সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দুদিকে পুরো দেখুন প্রচুর গাছপালা। মানে এই জায়গাটা অ্যাডভেঞ্চার, ইতিহাস, প্রকৃতি সব কিছু একসাথে আছে। যেতে যেতে চোখে পড়লো একটা শিবলিঙ্গ, দেখুন। যেরকমটা ভিডিওর শুরুতেই বলেছিলাম, এটাকে অ্যামাজন অফ ত্রিপুরা বলে। আশা করছি একটা আইডিয়া হয়ে গেছে কেন অ্যামাজন অফ ত্রিপুরা বলে। কারণ চারদিকে দেখুন প্রচুর বড় বড় গাছ, আর যেটা মেন অ্যাট্রাকশান, সেখানে প্রায় আমরা পৌঁছে গেছি। বিশালাকার দেবী দুর্গা মায়ের এক মূর্তি খোদাই করা আছে, দেখুন। এটার জন্যই কিন্তু আসা। এই জায়গায় আমাদের বোট এসে দাঁড়ালো, 5 মিনিট মতো দাঁড়াবে। এখান থেকে দেখুন একটা সিঁড়ি ওপরে মায়ের কাছে চলে যাচ্ছে। আমি একদম ওপরে এলাম আপনাদেরকে দেখানোর জন্য এই খোদাইটা, দেখুন কি অপূর্ব লাগছে, কত বছরের পুরানো। এখন প্রায় 12:30 মতো বাজে। এখানে জাস্ট 5-6 মিনিটই দাঁড়ালো, তারপর আমরা আবার জার্নি স্টার্ট করেছি। মানে এটাই ছিল মেন পয়েন্ট। ফেরার পথে আরও একটা জায়গায় আমরা দাঁড়ালাম। এখানে দেখুন দুটো রাস্তা আছে, এটা আর এটা। দুটো রাস্তা দিয়ে একটা কেভ যেতে হয়, 300 মিটার মতো হাঁটতে হয়। এখানে একটা সিঁড়ি আছে, এখানে দেখুন শিবলিঙ্গ খোদাই করা আছে। একদম গন্তব্যে পৌঁছানোর পর এখানে একটা কেভ আছে, বাট নিচে দেখুন পুরো জল জমে আছে, তাই ভেতরে ঢুকে লাভ নেই। আর এই পয়েন্টটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এখান থেকে বেসিক্যালি যেটা ঝর্ণা বলছিলাম, এই পুরোটাই, এই যে দেখুন ঝর্ণাটা বয়ে বয়ে যাচ্ছে। বাট যেহেতু এখন একটু ড্রাই সিজন,
জল কম আছে। এই জায়গার ব্যাপারে যদি বলি, একটু অ্যাডভেঞ্চারাস, একটু রহস্যময়, বড় বড় পাথর, গাছপালা, বেশ ঠান্ডা জায়গাটা। যেটা মনে হলো বর্ষাকালে যদি আসেন তাহলে প্রচুর জল থাকবে, তখন আরও বেশি অ্যাডভেঞ্চারাস ফিল হবে। ভালুক আছে, বান্দর আছে, সাপ টাপ যত কিছু আছে, হরিণ টরিণ আছে। হরিণ টরিণ আছে, ওরা বেরোয় না এমনিতে। অলমোস্ট 1টা বাজে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। 11টা বেজে 53 মিনিটে স্টার্ট করেছিলাম, এখন প্রায় 1টা 17 বাজে, আমরা কমপ্লিট করলাম। আপনারা যদি কেউ চান আগরতলা থেকে একদিনে এখানে ঘুরে আবার চলেও যেতে পারেন, অথবা এখান থেকে আমরা যেখানে যাচ্ছি অর্থাৎ ডুম্বুর লেক, পুরো ত্রিপুরার মধ্যে সবথেকে যেটা ইন্টারেস্টিং জায়গা লেগেছে নারকেল কুঞ্জ, সেটাও ঘুরে আপনারা চলে যেতে পারেন। 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। আর এই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, সেই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট অসাধারণ। এখান থেকে নারকেল কুঞ্জের ডিস্টেন্স প্রায় 65 to 70 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি, এই রাস্তাটা ভীষণ এনজয় করছি। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, এই দোকানটার নাকি জিলিপি স্পেশাল। আমরা জিলিপি নিলাম, দেখুন এরকম মোটা মোটা দেখতে। ত্রিপুরাতে মাঝে মধ্যেই একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এরকম দিগন্ত বিস্তৃত ধান জমি। প্রায় পৌঁছেই গেছি, আর 15 মিনিট মতো লাগবে। এদিকে পুরো আমবাগান, ওপরে যত দেখতে পাচ্ছেন। সামনের দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে চারদিকের ভিউ। আমরা প্রায় পৌঁছেই গেছি, একদম কাছাকাছি চলে এসেছি। এখানে বেশ কিছু দোকানপাটও চোখে পড়ছে, আর রাস্তা জাস্ট মাখনের মতো রাস্তা। এই জায়গাটা হচ্ছে হেলিপ্যাড। এখানে যদি আপনারা নিজেরা গাড়ি নিয়ে আসেন, এক রাত্রিরের পার্কিং চার্জ হচ্ছে 200 টাকা একটা গাড়ির জন্য। আর এখান থেকে ব্রিজ পর্যন্ত আপনারা হেঁটে চলে যেতে পারেন, অথবা রিসর্টকে বললে একটা ই কার্ড পাঠিয়ে দেবে। আর যারা বোটে করে আসবেন, ওই দিকে বোটের স্টেশনটা আছে, ওখান থেকে নেবে ডাইরেক্টলি যেতে পারেন। এখানে এসে এত ভালো লেগেছে আমাদের জায়গাটা, যেমন ছবি দেখেছিলাম, এক্সপেক্ট করে এসেছিলাম, তার থেকেও বেশি ভালো লাগছে। আজকে যেহেতু উইকেন্ড, শনিবার, তার জন্য অনেক ভিড়ও রয়েছে। পুরো মোটামুটি সবকটা কটেজই বুকড আছে এখানে। টোটাল এই আইল্যান্ডে 23টা একই রকমের, যেটা দেখতে পাচ্ছেন এরকমই একই দেখতে কটেজ আছে, শুধু আলাদা আলাদা জায়গাতে। আমাদের রুমটা চলুন আগে দেখিয়ে দিই, তারপর পুরোটা ঘুরিয়ে দেখাতে অনেক সময় লাগবে। যেমনটা বললাম, এই প্রতিটা কটেজ একই রকম দেখতে। আমাদের রুম নাম্বার হচ্ছে 104। কটেজে ঢুকলেই প্রথমে রয়েছে একটা বড় ড্রয়িং এরিয়া, এখানে টেবিল, চেয়ার, সোফা সমস্ত কিছু রয়েছে। তার সাথে এখানে একটা এসি রয়েছে, রুমের মধ্যেও একটা এসি রয়েছে। তার সাথে পুরো কটেজটাই ফ্লোর থেকে সিলিং পুরোটাই উডেন, আর এখানে 2টো করে উইন্ডো রয়েছে ওইদিকে পুরোটা, আর এই দিকে এখান থেকে লেকের ভিউটা পুরো পাওয়া যায়। তার সাথে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে সানসেট ভিউটাও পাওয়া যায়। একদম ম্যাজিক্যাল লাগছে এই মোমেন্টটা, নৌকা বয়ে যাচ্ছে ওগুলো দেখতে পাচ্ছি, মানে দারুণ। আমাদের তো খুব খুব পছন্দ হয়েছে, বারবারই বলছি। তার সাথে যদি এই দিকে আসেন, এইখানটা লাগেজ রাখতে পারেন, লাগেজ সেকশন। তার সাথে এখানে চা, কফি, ওয়াটার বোতল সমস্ত কিছু দেওয়া রয়েছে ফেসিলিটিস। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও ভীষণই বড়, সমস্ত অ্যামিনিটিস দেওয়া রয়েছে, মানে কোনো কিছু বাদ নেই। আর তার সাথে এই হচ্ছে রুম, রুমের মধ্যে কাভার্ড রয়েছে, তার সাথে সাথে একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জনের অ্যাকোমোডেশন খুব ভালোভাবে হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে কতটা কমফোর্টেবল বেড। আর যেটা বললাম, আরও একটা এসি, তার সাথে ফ্যান সমস্ত কিছু রয়েছে। আর দেখতেই পাচ্ছেন পুরোটাই উডেন। তার সাথে সাথে রুম থেকেও তো বিছানায় শুয়ে শুয়ে আপনারা সানসেট এনজয় করতে পারবেন। আর এখানে রয়েছে একটা ব্যালকনি, ব্যালকনিটাও খুব বড়, বসার জন্য চেয়ার, টি টেবিল দেওয়া রয়েছে, বসে বসে এই সানসেট আপনারা এনজয় করতে পারবেন। আর এখান থেকে কিছু লেকের ভিউ পেয়ে যাবেন, এদিকে কিছুটা রিসর্টের ভিউও পেয়ে যাবেন। তো সব মিলিয়ে ব্যালকনি বলুন, রুম বলুন, সব কিছুই খুবই স্পেশিয়াস, আমাদের দারুণ লেগেছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কিছুর অভাব হবে না।
একটা কথা অবশ্যই বলবো, যদি আপনারা এখানে প্ল্যান করেন তাহলে কিন্তু দুটোই চেক ইন হয়ে যায়, তার মধ্যেই চলে আসবেন, তাহলে পুরো ব্যাপারটা এনজয় করতে পারবেন। আমাদের এখানে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে, 4:30 বেজে গেছে, মানে সূর্য জাস্ট ডুবতে বসেছিল ওই মোমেন্টে আমরা এসে পৌঁছেছি। তো কি করব কি না করব, এত সুন্দর চারিদিকে বসন্তকালে কোকিল ডাকছে, বিভিন্ন পাখি ডাকছে, আর তাই আমাদের রুমটাও যাতে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি তা ওটা দেখিয়ে দিলাম। দেখাতেই দেখছি সূর্যের একদম লাল আলোটা পুরো চারিদিকে লেকের মধ্যে পড়ছে, নৌকোগুলো যাচ্ছে আসছে, এত ভালো লাগছে না এটা দেখতে। এই জায়গা থেকে এই সময় এত ভালো আমরা সানসেট এনজয় করব এক্সপেক্ট করে এসেছিলাম, তার থেকে অনেক বেশি পেয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যা দেখলাম সারা জীবনেও ভুলবো না, যে ত্রিপুরার এত সুন্দর একটা হিডেন জেম ছিল আমাদের জানা ছিল না। সানসেট হয়ে গেছে কখন, এখনো লাল আভাটা জলের ওপর আকাশের মধ্যে রয়ে গেছে, এত ভালো লাগছে না জাস্ট বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে এই জায়গাটায় কেন একদিন থাকবো বলেছিলাম, 2-3 দিন থাকলেও মনে হচ্ছে আমার কম পড়ে যাবে। আমার পার্সোনালি আইল্যান্ড সেটা যে কোনো রকম আমার খুব ভাল লাগে। রিসর্টেরও আলো জ্বলে উঠছে একে একে, আমার তো জাস্ট দারুণ লাগছে, মনে হচ্ছে এই মোমেন্টটা যেন শেষই না হয়। এই জায়গাটা এসে এত ভালো লাগছে, এই জায়গাটায় যিনি পাঠিয়েছেন মানে তাকে মনে হচ্ছে এখনই ফোন করে থ্যাঙ্কস বলি। যদিও এই জায়গাটার ব্যাপারে আমরা আগেই জেনেছিলাম, আমরা যার থ্রু দিয়ে ত্রিপুরা ট্রিপটা করছি, নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেল, যেটা ত্রিপুরার সবথেকে বড় ট্রাভেল কোম্পানি এবং খুবই ট্রাস্টেড। গোটা ত্রিপুরা বেশিরভাগ মানুষই যারা ট্রাভেল রিলেটেড কাজকর্ম করেন তারা সবাই চেনেন, এবং শুধুমাত্র এই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ক্ষেত্রেই নয়, বিভিন্ন সরকারি অফিসে এবং ত্রিপুরা ট্যুরিজমের সাথে ওনার লিঙ্ক রয়েছে। ওনার নিজস্ব প্রায় 100টা গাড়ি রয়েছে এবং ওনার সাথে টাই আপ করা প্রায় 400টার মতন গাড়ি রয়েছে। তো বুঝতেই পারছেন আপনারা যতজন মিলে প্ল্যান করেন না কেন কোনো গাড়ির অভাব হবে না। এবং আমাদের তো ঘুরছি, আমাদের খুবই ট্রাস্টেড লেগেছে দাদাকে, প্রাইসও রিজনেবল। এবং আমরা দাদাকে শুধু একটা কথা বলেছিলাম যে দাদা আমরা এই নারকেলকুঞ্জে একদিন থাকতে চাই। দাদা কিন্তু না, মানে চাইলে অন্যরকমও প্ল্যান করে দিতে পারতেন, বাট আমরা একটু কাস্টমাইজড পছন্দ করি। আমরা বলেছি, কথাটা মাথায় রেখে আমাদেরকে এখানে আমাদের স্টেটা বুক করে দিয়েছে, মানে আমাদের এত খুশি লাগছে, তার জন্য আপনাদেরকেও শেয়ার করে দিলাম। যারা ত্রিপুরা ভ্রমণ করতে চান তারা অবশ্যই ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা লাস্ট এপিসোডে অফিস দেখিয়েছি, আরও ডিটেলে বলেছি প্যাকেজ কত কী কস্টিং না কস্টিং। তো আপনারা কিন্তু ওই ব্লগটাও চেক আউট করতে পারেন এবং ফোন করে বা মেসেজ করেও আপনারা কথা বলে নিতে পারেন। আজকে আমরা লাঞ্চও করিনি, শুধু একটু ব্রেকফাস্ট করেছিলাম, সারাদিন কিচ্ছু খাইনি। তো ঘুরে শ্যুট করে আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, আজকে আমরা প্রচুর খাবো। এখন স্টার্টার অর্ডার দিয়েছি, আর এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, একদম রাজকীয় লাগছে দেখতে, খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। ভালো লাগছে আমাদের এখানের অ্যাম্বিয়েন্স, তার সাথে সাথে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, একদম মনোরম, না ঠান্ডা না গরম, বসন্তকালের যে পারফেক্ট ওয়েদারটা হয়, চারিদিকে কোকিল ডাকছে, গাছে ফুল হয়ে রয়েছে, মানে শান্তশিষ্ট হয়ে গেছে বিকালের পর থেকে। মানে বাইরের ট্যুরিস্টরা এখানে অ্যালাউড, বাট 4টের পর সবাই চলে যায়। তো ওরা চলে যাওয়ার পর মানে জায়গাটা জাস্ট একদম ড্রিমি লাগছে আমার, তো কি ভালো লাগছে। এই আইল্যান্ডের একদম পারফেক্ট একটা আইল্যান্ড ভাইব রয়েছে এখানে। এই পাশেই হচ্ছে আমাদের কটেজ, তার বাইরে এখানটা এরকম আর্টিফিশিয়াল গ্রাস পাতা রয়েছে আর এই বাল্বগুলো লাগানো রয়েছে, এত ভালো লাগছে না নারকেল গাছের সাথে সাথে এরকম দুটো খড় দিয়ে তৈরি কটেজ করা রয়েছে। এখানে কিছু চেয়ার টেবিল রয়েছে, এটা অ্যাকচুয়ালি ক্যাফে, আপনারা এখানে বসে স্ন্যাক্স এনজয় করতে পারেন, তার সাথে সাথে এদিকে বনফায়ার অ্যান্ড বারবিকিউও এনজয় করতে পারেন। আমরা এর আগে 4টে আইল্যান্ডে গেছি, একটা ব্যাকওয়াটার আইল্যান্ড, একটা রিভার আইল্যান্ড, এটা যেমন লেকের মধ্যে আইল্যান্ড, তারপর তো বিচ সাইড আইল্যান্ডে তো গেছি।
তো এটাও কিছু কম মনে হচ্ছে না, একদম মনে হচ্ছে আমি কোনো বিচের ধারেই রয়েছি, কারণ একদম হালকা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, চারিদিকে নারকেল গাছ, আবার একটু গোয়া বা কেরালা কেরালা টাইপের ফিল হচ্ছে। আর আগে যখন রিসর্টটা ছিল না, এই আইল্যান্ডটা নাকি পুরোটাই নারকেল বাগান ছিল, তার জন্যই নামটা নারকেলকুঞ্জ আইল্যান্ড। তো আমার দারুণ ফিল হচ্ছে এখানে এসে। এখন প্রায় 10:30 বাজে, চারদিকটা নিস্তব্ধ হয়ে গেছে, যে যার রুমে ঢুকে পড়েছে, আমরা জাস্ট পায়চারি করছি। ইতিমধ্যে আমরা ডিনারও কমপ্লিট করেছি। ডিনারটা আমরা রুম সার্ভিসে নিয়ে নিয়েছিলাম, চিকেন মাঞ্চুরিয়ান তার সাথে শেজওয়ান ফ্রাইড রাইস, দুটোই খুব ভালো খেতে ছিল, জমিয়ে খেয়েছি। তার সাথে যেরকমটা পায়েল বললো, সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, ইভিনিং স্ন্যাক্সটাও কিন্তু জাস্ট আমরা জমিয়ে করেছিলাম। প্রতিটা আইটেম খুব ভালো করেছিলেন। দামটা রিজনেবল বলবো না, বাট জাস্টিফাইড বলবো। আর বাকি এই পুরো রিসর্টটা যদি আমরা রুমের প্রাইস বলি, মোটামুটি 5,000-এর আশপাশই ঘোরাফেরা করে। সিজন টাইমে এটা 6,000 পর্যন্ত যায়। এবার এটার সাথে ব্রেকফাস্টটা ইনক্লুড থাকে, যেটা নর্মালি বাফেট ব্রেকফাস্ট হয়। এই জায়গার যে অ্যাম্বিয়েন্স বা যে খাবার দাবার বা যেরকম রুমের কোয়ালিটি দেখলাম, যেরকম ভিউ, জাস্টিফাইড। সিরিয়াসলি খুব ভালো। মানে আমাদের তো ইচ্ছা করছে আরও একটা দিন স্টে করলে ভালো হতো। মানে এই জায়গাটা না পিওর রিল্যাক্সেশনের জায়গা। তো খুব এনজয় করছি কালকে নতুন একটা সূর্যোদয়ের অপেক্ষায়। এখন বাজে প্রায় 5:30। সকলকে গুড মর্নিং। এই যে রিসর্টের মধ্যে দিয়ে হাঁটছি, আপনারা শুনুন যে কতগুলো পাখি একসাথে ডাকছে। বসন্তের কোকিল থেকে বিভিন্ন রকম ছোট বড় পাখি ফুলের গাছে এসে বসছে, আর সেই শব্দ শুনে ঘুম ভেঙেই গেছে। রিসর্টের একদিক থেকে যেরকম দুর্দান্ত সানসেট ভিউ পাওয়া যায়, অনেক ক্লিয়ার ডে সানরাইজ ভিউও কিন্তু পাওয়া যায়। এই হচ্ছে কটেজগুলো, আর কটেজের ঠিক সামনে দেখুন কি অপূর্ব সানরাইজ ভিউ। মন ভালো হয়ে যাবে এখানে এলে, সিরিয়াসলি। বাংলায় একটা বিখ্যাত লাইন আছে, যাহা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না। ঠিক সেরকমই একটা সানরাইজ দেখলাম, কি যে অপূর্ব লাগলো বলে বোঝাতে পারবো না। এবার বুঝতে পারছেন কেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন রাজ্যের নামি দামি জায়গা তো আছে, তার সাথে এরকম হিডেন জেমগুলো আমরা তুলে ধরি। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আশা করছি পস্তাবেন না। শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত নিরিবিলি জায়গায় রয়েছে এই নারকেলকুঞ্জ আইল্যান্ড, যেটা আমাদের কাছে ত্রিপুরার সবথেকে সুন্দর এবং অফবিট জায়গা বলে মনে হয়েছে, যেখানে এলে প্রকৃতির সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যেতে পারেন। শুনতেই পাচ্ছেন চারিদিকে পাখিরা একদম কলরব করছে, কোকিল লাগছে, একটা অন্য রকমই পরিবেশ। যারা নেচার পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, তাদের জন্য তো একটা পারফেক্ট জায়গা। তো কালকে তো দেখাতে পারিনি আপনাদেরকে দিনের বেলাতে, আজকে চলুন এই দিনের আলোয়, সকাল হয়ে গেছে, আমরা পুরো আইল্যান্ডটা নিজেরাও এক্সপ্লোর করি, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। চারিদিকে ডুম্বুর লেকে ঘেরা ছোট্ট একটি আইল্যান্ড হচ্ছে নারকেলকুঞ্জ আইল্যান্ড, এবং পুরোটা জুড়েই এই রিসর্টটা রয়েছে। রিসর্টটা ভীষণ বড় প্রপার্টি, মানে আইল্যান্ডটা ছোট হতে পারে বাট প্রপার্টি হিসেবে অনেকটাই বড়। ওই হচ্ছে মেন গেট, ওই যে ব্রিজ যেটা ক্রস করে আমরা কালকে এলাম, ওখানে একটা কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার। যারা এখানে স্টে করছেন না তারাও কিন্তু টিকিট কেটে এখানে সারাদিন ঘুরতে পারেন, যেটা কালকে দেখলেন এবং আমরা বলছিলামও। তার সাথে সাথে এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয়, স্পিড বোট, কায়াক, আরও অনেক জেট স্কি, ওগুলোও আপনারা করতে পারেন, নৌকা বিহার করতে পারেন ওখান থেকে। আর আগে এই আইল্যান্ডে আসার একটাই মাত্র উপায় ছিল নৌকা করে বা বোটে করে, কিন্তু এখন দুভাবেই আসা যায়। আপনারা চাইলে নৌকা করেও আসতে পারেন, অথবা যেমনটা আমরা গাড়ি নিয়ে পুরোটা এলাম, ওখানে পার্কিংয়ে গাড়ি রেখে ব্রিজ ক্রস করেও আপনারা আসতে পারেন। এবং এই হোটেল থেকেই একটা গাড়ি প্রোভাইড করা হয় পুরো ব্রিজটা থেকে আপনাদেরকে নিয়ে আসার জন্য এবং আপনাদের জিনিসপত্র নিয়ে আসার জন্য। কত নারকেল গাছ একবার দেখুন, এগুলো দেখি বারবার আমার মনে হচ্ছে কোনো বিচের ধারে আমরা আছি। আর ওই যে দেখা যাচ্ছে লেকের জলটা চারিদিকে, আর ওপারে যে ছোটো ছোটো কিছু বাড়ি কটেজ দেখা যাচ্ছে, তার মধ্যে কিছু স্থানীয়দের বাড়ি রয়েছে, আবার কিছু ছোটো ছোটো রিসর্ট বা হোমস্টে টাইপের রয়েছে। এরকম এখানটা পুরো ফাঁকা জায়গা, আপনারা চাইলে যেখানে খুশি যেতে পারেন, নিজেদের মতন সময় কাটাতে পারেন, প্রাইভেসিও পেয়ে যাবেন, এত বড় এরিয়া। সবথেকে বেশি ভালো লাগছে ওই জায়গাটায় বসে সময় কাটানোর জন্য একটা আলাদা করে জায়গা রয়েছে, ওখান দিয়ে যেতে হবে, আমরা যাবো কিছুক্ষণ
পড়ে, ওইখানটায় আপনারা সকাল বিকাল যেতে পারেন। বিশেষ করে বিকালে খুব ভালো লাগবে, আপনারা খুব কাছ থেকে এবং খুব ভালোভাবে সানসেট এনজয় করতে পারবেন। এখানে টোটাল 23টা কটেজ রয়েছে, একদম একই রকম যেটা কালকে বলছিলামই। আর এখান থেকেই কটেজগুলো শুরু হচ্ছে। প্রত্যেকটা কটেজের আলাদা নাম রয়েছে, এটার নাম সাইমা, রাইমা, ওইদিকে ডুমপুর, আমাদের কটেজের নাম হচ্ছে লং তরাই। আর এই দিকের লাইন বরাবর প্রতিটা কটেজ থেকে সানসেট ভিউ পাওয়া যায়, লেক ভিউ তো পাওয়া যায়। তো এই ছিল আমাদের কটেজটা, কি সুন্দর একটা গেট করা রয়েছে। এবং যারা বাইরের ভিজিটার্স এখানে থাকছে না, তারা কিন্তু এই গেটগুলোর ভিতরে ঢুকতে পারবে না, মানে যে রিসর্টের এরিয়াটা ওখানে ঢুকতে পারবে না। এখানে লেখাই রয়েছে, গেট দেওয়া থাকে, মানে প্রাইভেসির কোনো অভাব হবে না যে বাইরে থেকে লোক আসছে মানে বেশি হই হট্টগোল সেরকম কিন্তু আমাদের অতটাও ফিল হয়নি। এবার বলে দিই, আমাদের রুমের এই দিকটাই হচ্ছে রিসেপশন এরিয়া এবং এখানকার রেস্টুরেন্ট। আর কালকে যেটা সন্ধ্যাবেলা দেখাচ্ছিলাম এই হচ্ছে ক্যাফে, এই হচ্ছে রেস্টুরেন্ট। আর কালকে যেমনটা সানসেট হলো এইখানটা থেকে, মানে এই বসন্তকালে এই সময় আমাদের মনে হচ্ছে এই 201 নম্বর রুমের ব্যালকনি থেকে ডাইরেক্টলি দেখা যাবে গাছপালার ফাঁক দিয়ে। আমাদেরটাও দেখা যাচ্ছিল, গাছপালায় ঘেরা ছিল, বাট ওটা একটু অনেকটা স্পেস রয়েছে, ওখান থেকে ক্লিয়ারলি দেখা যাবে। এখানেও দেখুন পর পর এরকম কটেজ রয়েছে, আর প্রতিটা কটেজেই 2টো করে এসি রয়েছে, একই রকম বারবারই বলছি। আর এরকম দুদিকে প্যাসেজ করা রয়েছে, সন্ধ্যেবেলা লাইট হয়ে লাগানো থাকে, দেখিয়েছেন কত ভালো লাগে। আর অনেক গাছপালা রয়েছে, ডেকোরেটিভ প্ল্যান্টস রয়েছে, যেমনটা আমাদের কটেজের ওখানেও ছিল, এখানেও রয়েছে। 4-5টা করে একসাথে কটেজ রয়েছে এবং দুদিকে গেট করা রয়েছে এবং নো এন্ট্রি দেওয়া রয়েছে। তার সাথে সাথে এইখানটায় হচ্ছে রিসেপশন এরিয়া, এইখানটাও সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আর এরকমই গাড়ির ব্যবস্থা রয়েছে আপনাদের লাগেজ বা আপনাদেরকে আনার জন্য। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। এটা অ্যাকচুয়ালি আগে সরকারি প্রপার্টি ছিল, নারকেল কুঞ্জ, এখন লিজে দেওয়া হয়েছে, ও তারই নাম হচ্ছে হিরো দ্বীপ। এখানে মোটামুটি সারা বছরই আসা যায়, শুধু বর্ষাকালে লেকে অনেকটা বেশি জল থাকে তখনও আসা যায়, খুব একটা প্রবলেম জেনারেলি হয় না। তবে এখানে সবথেকে বেশি ভিড় হয় হচ্ছে ফেস্টিভ টাইম, যেটা পুজোর সময় থেকে, মানে ধরুন অক্টোবর থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত। ওই সময় মানে শীতকালে এমনিতেও ছুটি ছাটা থাকে, ওই সময় ভিড় হয় অনেকটা। এবং এখানে শীতকালে খুব বেশি ঠান্ডা পড়ে না কনকনিয়ে, যেহেতু লেক সাইড তার জন্য মনোরম পরিবেশই থাকে। তবে আমরা তো মার্চে এসেছি, বসন্তকালে, মার্চের সেকেন্ড উইক এটা। এই সময় আমাদের বেশি ভালো লাগে, এই সময় ভিড়টাও কম, আপনারা একদম শান্তি পেয়ে যাবেন, রিল্যাক্স করতে পারবেন। তার সাথে সাথে দেখো প্রতিটা গাছে গাছে ফুলে ভরে আছে, মানে বসন্তকালে যে পারফেক্ট ওয়েদার থাকে, কোকিল ডাকবে, ফুল থাকবে, মানে ঠান্ডাও না গরমও না, এই ব্যাপারটা কিন্তু এই সময় এলেই পাবেন। আর এখানে রয়েছে আই লাভ নারকেল কুঞ্জ, এখানে আপনারা ফটোশ্যুট করে নিতে পারেন। তার সাথে সাথে তো বিভিন্ন জায়গা রয়েছে ফটো রিলস করার জন্য। আর এইখানেও একটা সুন্দর বিচ টাইপ একটা কটেজ করা রয়েছে, যেখানে বসে আপনারা রিল্যাক্স করতে পারেন। আর এখানে দেখুন কত গাছ ঝোলানো রয়েছে, কি সুন্দর লাগছে। এখানটা এলি এটা ঠান্ডা পরিবেশ এত গাছের জন্য, খুব সুন্দরভাবে করা রয়েছে ডেকোরেট, খড় দিয়ে, যাতে করে বিচ ভাইবসটা বেশি পাওয়া যায়। যেটা বলছিলাম যে বাইরের যারা ভিজিটার্স তারা ঢুকতে পারে এখানে, এই যে এখানে লেখা আছে এন্ট্রি ফি 30 টাকা করে। এবং আপনারা যদি গাড়ি নিয়ে না এসে নৌকা করে আসেন, সেক্ষেত্রে আপনাদেরকে পুরো বোটটা ভাড়া করে নিতে হবে, 2000 টাকা পড়বে এবং ঘন্টাখানেক সময় লাগবে। বা আপনারা যদি নৌকা করে ঘুরতেও এখানে আসেন, তাহলে কিন্তু এই যে এই গেট, এটাই হচ্ছে নৌকা ঘাট, এখানেই আপনাদেরকে আসতে হবে, এখান থেকেই চালু হবে, এখানেই ছাড়বে। আর আপনারা যদি সানসেটটা এনজয় করতে চান, ওই দিকে দেখালাম ওখান থেকেও করতে পারেন, যে কোনো জায়গা থেকে করতে পারেন, এই দিককার সমস্ত কটেজের ব্যালকনি থেকেও করতে পারেন। আর এইখানে গেলে আরও ক্লিয়ারলি দেখতে পাবেন, কোনো বাধাই থাকবে না। আচ্ছা, এবার এই দিকে আপনারা হেঁটে চলে বেড়াতে পারেন, অনেকটা জায়গা রয়েছে। আর পুরো প্রপার্টি জুড়ে অনেক উঁচু করে বাউন্ডারি দেওয়া রয়েছে। আর বাকি কটেজগুলো এই দিকে রয়েছে, এখানে সুন্দর একটা গেট করা রয়েছে। এতক্ষণ ওই দিকে যে কটেজগুলো দেখলেন, ওগুলো প্রত্যেকটাই ছিল সানসেট ভিউ এবং লেক ভিউ। এই দিকে যে কটেজগুলো, এগুলো শুধুমাত্র লেক ভিউ, ওই দিকের কিছু কটেজ থেকে সানরাইজ ভিউ পাওয়া গেলেও যেতে পারে। আর চারিদিকেই ওরকম গার্ডেন করা রয়েছে, ফুল গাছ লাগানো রয়েছে। আর এখানেও একই স্টাইলের কটেজ। আর এখানেও রয়েছে দ্য জেন গার্ডেন, ওখানে যেমন ক্যাফে ছিল বলেছিলাম, বনফায়ার বারবিকিউ এনজয় করতে পারেন, সুন্দর সুন্দর বাল্ব লাইট দিয়ে ডেকোরেট করা ছিল। এখানেও রয়েছে অনেকটা ওপেন এরিয়া রয়েছে। আর এই লাইটগুলো এত ভালো লাগে না সন্ধ্যাবেলা, কি বলবো। তার সাথে মিনিয়েচার ছোটো ছোটো ফেয়ারি লাইটস আছে, এই যে গাছ দিয়ে ঝুলছে, ওয়াও, এটা কালকে জ্বলছিল না,
এটা জ্বললে অপূর্ব দেখতে লাগে, গাছ থেকে এরকম অনেক ডেকোরেট করে করে ঝোলানো রয়েছে, দারুণ। আর এত পাখি কাছে আসছে, মানে প্রকৃতির কাছে থাকা যেটা বলি, ফিল করা, ওইটা এখানে এসে আমরা পাচ্ছি। অসম্ভব সুন্দর লাগে, যেন কাছে চলে আসছে, আমরা যাচ্ছি উঠছেও না। আর একদম লাস্ট প্রান্তে রয়েছে এই 6-7টা কটেজ, একদম গোল করে ঘিরে রয়েছে, সামনে বাগান রয়েছে। দেখি ওই দিকটা গিয়ে কীরকম ভিউ আছে, লেক ভিউটা কীরকম, কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর লোকাল মানুষরা মাছ ধরতে বেরোচ্ছে নৌকা নিয়ে। এই পাখিটা এমন জায়গায় বসে আছে মনে হচ্ছে পুরো ধরতে পারবো, কিন্তু ধরবো না, ভয় পেয়ে গেছে বেচারা। The stars convey the light, so fragile in the night. তো পুরো রিসর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, আশা করছি আপনারাও খুব এক্সাইটেড এখানে এসে 1 বা 2 দিন থাকার জন্য। অবশ্যই ত্রিপুরা এলে মাস্ট ভিজিট প্লেসের মধ্যেই নারকেলকুঞ্জ আইল্যান্ড পড়ে। তবে কিছু কোয়ারিও মানুষের থাকতে পারে যে যখন বর্ষাকাল হয় বা যদি কখনো বন্যা হয় জল কতটা আসে ওপরে। একবার নাকি বন্যা হয়েছিল, ওই যে নিচের বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত সমানে সমানে জল এসেছিলো। এই যে কটেজগুলো কিন্তু অনেকটা ওপরে, ওরকম কোনো ভয়ের কারণ নেই। আর এই জায়গাটা শুধু ত্রিপুরার কেন, আমার মনে হয় গোটা নর্থ ইস্টের মধ্যে একটা হিডেন জেম। In this moment, forever be. এখন বাজে 8:30, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। In this moment, forever be. প্রত্যেকটা জায়গারই ভালো মন্দ দিক আছে। কালকে যখন আমরা এখানে বিকালবেলা এসে পৌঁছেছিলাম তখন খুব মনোরম আবহাওয়া ছিল, না ঠান্ডা না গরম। আজকে সকাল 9টা পর্যন্ত কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল। এবার রোদ যত চড়াও হচ্ছে তত কিন্তু গরমটা বাড়ছে, এটা বোঝা যাচ্ছে গরমকালে, মানে তীব্র গরমে কিন্তু এখানে ভালোই গরম লাগবে যদি রুমে এসি আছে। আর একটা প্রবলেম আছে, ধরুন সিজন টাইমে 23টা কটেজেতেই গেস্ট আছে, প্লাস বাইরের ভিজিটার্সও অনেক আছে, তখন কিন্তু এই জায়গাটা একটু ক্যাওটিক হতে পারে। মানে যারা ভিড়ভাট্টা পছন্দ করেন না তাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো বলবো এই জায়গাটা যদি সত্যি এনজয় করতে চান তাহলে একটু অফ সিজনে আসবেন, তখন এই পাখির ডাক বা চারদিকটা একটু শান্ত নিরিবিলি পরিবেশটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। The night fades like a whispered song as time rushes on. রিসর্ট থেকে যেই এই ফাঁকা জায়গাটা এলাম, একটা হালকা করে টেম্পারেচারের ডিফারেন্স ফিল করলাম। চারদিকে আম বাগান, ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে, কোথাও না কোথাও আমার গ্রামের কথা মনে করিয়ে দিল। যারা গ্রাম থেকে দেখছেন তারা জানেন এরকম বড় বড় গাছের তলায় আমরা ছোটোবেলায় বসে আলু পোড়া, আম এগুলো খেতাম, খুব শান্তির জায়গা। এখন তো কনক্রিটের জঙ্গল হয়ে গেছে, বাট এখানে এলে অবশ্যই এই জায়গাটা আসবেন, খুব ভালো লাগবে। Oh, it won't be long, fading now into a memory, a picture on the wall. এই আইল্যান্ডটার যেখানে উৎপত্তি, মানে যেই লেকে, ডুম্বুর লেকে, ওটার ব্যাপারে কিছু বলিনি। ডুম্বুর কথাটা এসেছে শিব ঠাকুরের হাতে যে ডামরু থাকে, মানে ডুগডুগি, ওইটা থেকে, কারণ এই লেকটা নাকি ওটার মতনই দেখতে। আর ত্রিপুরার অন্যতম নদী গোমতী নদীর উৎসস্থলও এই ডুম্বুর লেকই। এই লেকে অনেক জলজ প্রাণী দেখতে পাবেন। এখানে যে সমস্ত লোকাল মানুষরা রয়েছেন মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন, কারণ কাল এসে থেকে আমরা দেখতে পাচ্ছি বিকাল বলুন, রাত বলুন, সকাল বলুন, সবসময় নৌকো চলছে প্রচুর এবং মাছ ধরার কাজ হচ্ছে। আর মেন যে ডুম্বুর লেকটা, ওখানেও কিন্তু ঘুরতে যাওয়া যায়। এই জায়গা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত, ওটাও একটা ট্যুরিস্ট পয়েন্ট এবং ওখানে একটা তীর্থস্থানও রয়েছে, একটা ড্যাম রয়েছে এবং পৌষ সংক্রান্তিতে ওখানে নাকি অনেক বড় করে উৎসবও পালন করা হয়। তো সব মিলিয়ে ডুম্বুর লেকটা একটা ভীষণ বড় লেক এবং তার মধ্যে ছোট ছোট অনেক দ্বীপ রয়েছে, প্রায় 50-60টা দ্বীপ রয়েছে, তার মধ্যে নারকেলকুঞ্জ আইল্যান্ড একটি। গত 2 দিন ধরে আমরা যে ট্রাভেল করছি সেই সবটুকু একটা ভিডিওর মধ্যে করে দিয়েছি, যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়, আপনারাও মেন জায়গাগুলো একটা ভিডিওর মধ্যে কম্প্যাক্ট পেয়ে যান, তাহলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে বা অনেক দিন ধরে চলবে। আর একটা কথা লাস্টে বলবো যে এন্টায়ার ত্রিপুরার মধ্যে এটাকে বলতে পারেন একটা গোপন স্বর্গ। মানে এই জায়গাটা আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাদের কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অল থ্যাঙ্কস টু নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, ত্রিপুরার ওয়ান স্টপ সলিউশন। আপনারা যারা ত্রিপুরা আসছেন, জাস্ট নীলজ্যোতি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে একটা ফোন, আপনাদের একটু
বলে দিন এই জায়গা, সমস্ত কিছু উনি অ্যারেঞ্জ করিয়ে দেবেন। আশা করছি ভালো লাগবে। ডেসক্রিপশানে এবং স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া থাকবে। তো এই বলে ভিডিওটা এন্ড করব। এরপর এখান থেকে যাব আমাদের ফেভারিট জায়গা, মানে পাহাড়, ত্রিপুরার পাহাড়ে। তো সেটা আমরা নেক্সট ব্লগে শেয়ার করব, তার সাথে আরও কিছু কিছু জায়গা থাকবে। যদি এই ব্লগে ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন আমাদের ত্রিপুরা সিরিজ। A moment frozen, not to fall